দর্শক, এবারে কিছু তথ্য উপাত্ত দিয়ে দুদেশের বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা প্রথমে জানিয়ে রাখি যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ধরনের বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্য আছে, আপনার 23 এবং 24-এর দুটি অর্থ বছরের রপ্তানি আয়ের যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের অর্থের লেনদেন হয়েছে, যে ধরনের রপ্তানি হয়েছে, তার মধ্যে কিন্তু রপ্তানি বেড়েছে কিন্তু বছর ব্যবধানে কিন্তু প্রায় 109 কোটি টাকা, অর্থাৎ প্রায় 15% কাছাকাছি কিন্তু রপ্তানি যে আয়টুকু সেটি কিন্তু হয়েছে। আপনারা পার্থক্যগুলো দেখতে পাচ্ছেন 23-24 এবং 24-25-এ 760 কোটি থেকে 870 কোটি ডলারের কাছাকাছি কিন্তু সেই রপ্তানি আয়ের এবং পরিমাণটুকু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এই দুদেশের সম্পর্ক অর্থাৎ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে 5 বছরের যে রপ্তানি আয়ের যে চিত্র সেটির যদি তাকায় 2020-21 থেকে 24-25 এই সময়টার দিকে আমরা যদি লক্ষ্য করি, আপনারা দেখতে পাবেন কোভিড পরবর্তী সময়ের মধ্যে এসে কিছুটা যে ভাটা সেটি কিন্তু পার করে আস্তে আস্তে কিন্তু আমরা সেই আগের যে অবস্থানটুকু সেদিক দিকে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ 21-22-এ যে 1042 কোটি ডলারের যে চাহিদা বা টার্গেটটুকু ছিল সেটি কিন্তু 24-25-এ প্রায় কাছাকাছি এসেছে। মাঝখানে কোভিডের একটি আমরা চাপ দেখতে পেয়েছি। এবার যদি চলে আসি বাংলাদেশ থেকে অন্যান্য যে দেশগুলোর সাথে বাণিজ্য ঘাটতি এবং রয়েছে, অর্থাৎ আমেরিকার সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটা কিন্তু বেশ বড় ধরনের। আমদানি এবং রপ্তানিতে দেখুন, আমদানিতে যেখানে মাত্র 220 কোটি ডলারের কথা বলা হচ্ছে, সেখানে রপ্তানি কিন্তু প্রায় 869 কোটি ডলার, অর্থাৎ ঘাটতি কিন্তু রয়ে গিয়েছে বেশ বড় ধরনের। প্রায় 75% এই বাণিজ্য ঘাটতি সেটি কিন্তু আমাদেরকে বেশ বড় ধরনের আঘাত বা কিংবা পরিস্থিতি বলেন সেটার দিকে কিন্তু ধাবিত করছে এবং বিশ্বের যে পরিস্থিতি সেদিকেও হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু যে ধরনের রপ্তানি হয় 24-25-এ যাওয়ার কথা তারও একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন বলেন, যুক্তরাষ্ট্র বলেন কিংবা অন্যান্য দেশের প্রতি বলেন, যে ধরনের অর্থের পরিমাণ এবং অর্থের পরিবর্তন হওয়া উচিত তা আমরা এখানের মধ্যে দেখতে পেয়েছি। আমেরিকা কিন্তু বাংলাদেশ ছাড়াও অন্যান্য বিশ্বের অনেকগুলো দেশের উপরে কিন্তু চেষ্টা করেছে এবং এখনও কিন্তু শুল্ক আরোপ করে যাচ্ছে। সেই শুল্কের কথা ডোনাল্ড ট্রাম্প যে ধরনের বলছেন তাতে বোঝা যাচ্ছে এই বাণিজ্য আলোচনার বিপরীতে কিন্তু ভূ রাজনৈতিক পরিস্থিতি যেটি আছে সেটিও তার কবজা কিংবা হাতের নাগালে আনার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত নতুন করে যে ধরনের শুল্ক আরোপ করা হয়েছে, সবচেয়ে বড় বন্ধু যুক্তরাজ্য, সে কিন্তু তার জন্য মাত্র 10% শুল্ক আরোপ করেছে। বাকিগুলোর দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন নতুন করে কিন্তু দুদিন আগেই কিন্তু ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন কানাডা এবং মেক্সিকোর প্রতি 30% শুল্ক হার। সেই শুল্ক হার কিন্তু এক ধরনের হুমকি, প্রচ্ছন্ন হুমকির মধ্যে কিন্তু তিনি বলছেন যে এই ধরনের শুল্ক তিনি দিবেন। আমরা দেখতে পেয়েছি, এবার যদি আসি বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং মিয়ানমার, আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোর দিকে তাকান, আপনারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন বন্ধু প্রতিম দেশ জাপান 3 মাস ধরে আলোচনার পরও কিন্তু এখনো 25% যে শুল্ক সেটির দিকে কিন্তু তার সবচেয়ে বেশি নজর রয়ে গিয়েছে। বাংলাদেশের উপর 37 থেকে 35 আসলেও কম্বোডিয়া, ইন্দোনেশিয়া কিংবা মিয়ানমার, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের উপরেই কিন্তু এমনি চাপ সবসময় দিতে চায়। অতএব সেই জিনিসটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বজায় রেখেছেন। বাকি দুটো দেশের মধ্যে কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার প্রতি যে সফট কর্নার আমরা যদি বলে থাকি সেই হিসাব ধরে কিছুটা কমে 32-36, অর্থাৎ বাংলাদেশের সমসমান যে ধরনের ট্যাক্স কিংবা ট্যাক্স দেওয়ার কথা সেটি কিন্তু তিনি আরোপ করেছেন। এর মাধ্যমে তিনি কিন্তু চাচ্ছেন যে ভূ রাজনৈতিক পরিস্থিতি যেটা আছে সেটি আসলে কোন দিকে যেতে পারে সেটিকে নিয়ন্ত্রণের জন্য। দর্শক, আমরা এই পুরো বিষয়টিকে নিয়ে আমরা এখন কথা বলতে চাই। আমাদের সাথে আমরা আমাদের কিন্তু এখন স্টুডিওতে জয়েন হয়েছেন ডেপুটি চিফ অফ পার্টি ইউএসএআইডির বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের ফুয়াদ মোহাম্মদ খালিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ধরনের ট্রাম্প শুল্ক আরোপ করছে দেশের প্রতি, একটা দেশ থেকে আরেকটা দেশে, একটা দেশ থেকে আরেকটা দেশে, এই ধরনের সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন সেটিকে আসলে কি মনে হয়? আমরা কি শুল্ক বাধা, অশুল্ক বাধা সব কিছু মিলিয়ে কি আমরা স্বাভাবিক কোনো জায়গায় আছি কিনা এখন? না, আসলে যে বিষয়টা আপনি ঠিকই বলেছেন, আসলে বাংলাদেশ এই মুহূর্তে কোনোভাবে স্বাভাবিক অবস্থানে নাই। কারণ আমরা যদি ইউএসটিআর রিপোর্ট এবং ট্রাম্পের পক্ষ থেকে যে লেটেস্ট লেটারটা দেওয়া হয়েছে জুলাই 7 তারিখে, দুইটা বিষয় যদি আমরা একটা ইন্টারসেকশন করি তাহলে আমরা দেখতে পাবো যে অশুল্ক বাধাটা, যেমন ইউএসটিআর রিপোর্টে 8টা বিষয়ে বলা হয়েছে, আমাদের ইম্পোর্ট পলিসিস, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, প্লাস ইনভেস্টমেন্ট ব্যারিয়ার, এই বিষয়গুলোকে যেভাবে হাইলাইট করা হয়েছে। এবং ট্রাম্পের চিঠিতে 2বার বলা হয়েছে আমাদের নন টেরিফ ব্যারিয়ার একটা বড় ইস্যু। তো এখন এই সমস্যাটা আসলে আমাদের নতুন কিছু না। আমরা যদি 2020 সালে ওয়ার্ল্ড ব্যাংকের লেটেস্ট ডুইং বিজনেস ইন্ডিকেটরটা আমরা দেখি, সেখানে আমরা দেখি আমাদের আসলে ট্রেডিং অ্যাক্রস বর্ডার ইন্ডিকেটরে আমাদের অবস্থান ছিল 176, একবারে পিছন থেকে। তারপর এনবিআর যে টাইম রিলিজ স্টাডি আমরা যদি দেখি 2020 সালে, সেখানেও দেখি আমরা 22 সালের, সেখানেও আমাদের সমুদ্রপথে পণ্য খালাস করতে প্রায় 12 দিন সময় লাগে, যেটা কম্পারেটিভ কান্ট্রিগুলোতে অনেক দেশে দেখা যায় 7 ঘন্টা 8 ঘন্টা সময় বের হয়। সুতরাং এই অশুল্ক বাধা এটা আমাদের জন্য আসলে একটা বড় সমস্যা। তো আমাদের আগামী দিনে আমাদের এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে হলে এই অশুল্ক বাধাটাকে দূর করতে হবে অবশ্যই। আচ্ছা, শর্ত যে ধরনের প্রযোজ্য হচ্ছে কিংবা শর্ত দিচ্ছে সেগুলি কিন্তু অসম শর্ত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বেশ কিছু ট্যাবলয়েডে কিন্তু
যেই শর্তের যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু সামনে চলে আসছে। এ ধরনের শর্ত যদি আরোপ করা হয় বাংলাদেশের জন্য এটি আসলে নেতিবাচক অবস্থানে নিয়ে যাবে কিনা রপ্তানি বাণিজ্যের উপর, কারণ অন্যান্য দেশের প্রতি যে ধরনের শর্ত আরোপ সেটিও কিন্তু বলা হয়েছে। সেই সাথে পাল্টা শুল্কের যে ধরনের আমাদের নেগোসিয়েশন কিংবা আমরা যে ধরনের দর কষাকষি করার কথা সেটিতে আসলে আমরা সঠিকভাবে করছি কিনা। একটা বিষয় যে আমি আপনার কাছে এবং আপনাদের দর্শকের কাছে আমি এটা হাইলাইট করছি, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের সামনে একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করেছে। কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই অশুল্ক বাধা এই কারণে আমাদেরকে ট্রাস্টেড ট্রেডিং পার্টনার হিসেবে অনেক দেশই আমাদেরকে বিবেচনা করতো না, আমাদের ব্যবসা ক্ষেত্রে সময় লাগে, খরচ বেশি লাগে। সুতরাং আমরা যদি এখানকে পজিটিভ দিকগুলো নেই এখান থেকে, যেমন ভিয়েতনাম যেটা করেছে খুবই প্রম্পটলি এবং সুইফটলি তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করে এবং তারা বলেছে তারা কোন কোন এরিয়াতে তারা এই রিফর্মগুলো করতে চায়। সুতরাং যে রিফর্মগুলো আমরা করতে চাচ্ছি বা ইউএস গভর্নমেন্ট চাচ্ছে, যেমন আমাদের আমদানি নীতি আদেশ, বাংলাদেশে বাণিজ্য সহজীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমদানি নীতি আদেশ। এই আমদানি নীতি আদেশে এমন কিছু প্রভিশন রয়েছে, যেমন কৃষি খাদ্যপণ্য আমদানি করতে গেলে 100% ফিজিক্যাল টেস্ট বা ইন্সপেকশন করতে হয় বা ল্যাব টেস্ট করতে হয়, যেটা পৃথিবীর কোথাও নাই। রেডিয়েশন টেস্ট করতে হয় 2 বার। তো আমরা এই বিষয়গুলোকে যদি আমরা বাস্তবায়ন করি, যেটা আমাদের দেশের জন্য দরকার, এগুলো বাস্তবায়ন করে আমরা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে একটা সিগন্যাল দিতে পারি যে আপনি যে বিষয়গুলো বললেন আরও অনেক বিষয় আছে, সেগুলো আমরা পরে চিন্তা করলাম। অ্যাটলিস্ট ইনিশিয়ালি আমাদের আমদানি নীতি আদেশটার মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের জুনে, কিন্তু সরকার 1 বছর ধরে আলোচনা করে এটা এখনও ফাইনাল করতে পারছে না। যদি এই মুহূর্তে আমদানি নীতি আদেশটা ফাইনাল করা হয় এবং ইউএসটিআর বা ইউএস গভর্নমেন্ট থেকে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলোকে বাস্তবায়ন করে এবং ডব্লিউটিওকে নোটিফাই করা হয়, তাহলে একটা ডেফিনেটলি ক্লিয়ার সিগন্যাল দেওয়া হবে যে বাংলাদেশ রেডি, যে আপনারা যে রিকমেন্ডেশনগুলো দিচ্ছেন বা যে বিষয়গুলো রিফর্মগুলো চাচ্ছেন সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য। তারপরে অন্য যে বিষয়গুলো বলছেন সেটা হয়তো আলোচনা সাপেক্ষে বা বাংলাদেশ আস্তে আস্তে ইনক্রিমেন্টালি সেগুলো বাস্তবায়ন করতে পারে। বাট ইনিশিয়ালি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা সিগন্যাল দেওয়া আমরা হচ্ছে এই কাজগুলো বাস্তবায়ন করছি বা আমরা আমাদের যে সীমাবদ্ধতাগুলো, যে রিফর্মগুলো দরকার সেগুলো আমরা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনি ভিয়েতনামের কথা বললেন, জাপান সবচেয়ে বন্ধু প্রতিম রাষ্ট্র, কিন্তু এখন পর্যন্ত 25% শুল্ক থেকে 1% শুল্ক কমাতে পারেনি। 3 মাস ধরে আলোচনা চলছে। ইউকের সাথে আলোচনা যেটি আছে সেটিও কিন্তু সে জায়গায় আটকানো 10% তার বন্ধু প্রতিম দেশের প্রতি কিন্তু সে দিয়ে রেখেছে। ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ওই যে জায়গাগুলো আছে ওই সাথে কিন্তু আমাদের যে ধরনের বাণিজ্য চুক্তি কিংবা বাণিজ্যের যে যুদ্ধটুকু চলে সেখানে তাদের সুবিধাটুকু তারা এখন পর্যন্ত আদায় করতে পারেনি। বাংলাদেশ আসলে কোথায় থাকতে পারে? আমি যদি শুধু ভিয়েতনামের উদাহরণটা দিই, আপনি জানেন ভিয়েতনামে ইনিশিয়ালি তাদের শুল্ক আরোপ করা হয়েছিল 46%, যেটা এখন আলোচনা বা আমরা শুনতে পাচ্ছি তাদেরকে 20% নামানো হয়েছে এবং একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে প্রতিশ্রুতি শূন্যতে নিয়ে নেওয়া হবে। তো এই যে আলোচনাটা হচ্ছে বা ভিয়েতনাম এই পর্যায়ে যেতে পারলো, তাহলে আমরা যদি অ্যাটলিস্ট শুরু করি, তাহলে কি দোষটা কি আমাদের দর কষাকষি ঠিকভাবে হয়নি সেখানে, নাকি লাল ফিতের দৌড়তে আপনার আটকে আছি? এটা ডেফিনেটলি এখানে সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি এর দরকার ছিল, কারণ আমদানি নীতি আদেশে আমি আবারও বলছি যে এটা একটা মেজর সমস্যা এখানে। এইটা চেঞ্জ করার মাধ্যমে সরকার একটা সিগন্যাল দিতে পারতো। ইনিশিয়ালি যদি আপনি এপ্রিলে যখন শুল্ক আরোপ করা হয় তখন খুব দ্রুততার সাথে এই নীতিগুলো চেঞ্জ করা হতো এবং তাহলে হয়তো আমাদের পক্ষ থেকে একটা ক্লিয়ার সিগন্যাল আমরা দিতে পারতাম যে বাংলাদেশ। ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে 20 থেকে 25-এ থাকবে, মিয়ানমারে কিন্তু আমরা 40, অর্থাৎ মিয়ানমারকে নিয়ে আমরা চিন্তা যদি বাদ দিই একমাত্র রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ছাড়া কিন্তু অন্য কোনো দিকে চীনের সাথে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে তারা কোনো কাজ করছে না। কিন্তু ভারতকে যদি 20% দেওয়া হয়ে থাকে আমরা বাংলাদেশ কতটুকু বিপদে পড়বো? এক, দ্বিতীয়ত হচ্ছে এই জিনিস কিন্তু পার্শ্ববর্তী পাকিস্তানও আছে এবং ভারতও চাবে কিংবা অন্যান্য দেশও চাবে এই সুযোগটা কাজে নিয়ে টেক্সটাইল শিল্পটা তাদের দেশে নিয়ে যেতে কিংবা সে কাজটুকু করতে। আমরা এই জায়গার মধ্যে কি ধরনের পদক্ষেপ নিতে পারি? সবসময় বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের লবিস্ট গ্রুপ নিয়োগ করার ক্ষেত্রে, সেটি কি হবে কিনা? আমি যদি আপনার প্রশ্নটা প্রথমে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা, এটা ডেফিনেটলি একটা বিপজ্জনক হতে পারে বাংলাদেশের জন্য, কারণ তাদের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সেগুলো আমাদের সাথে অনেক রকম সিমিলার, লো লেবার কস্ট। তো এক্ষেত্রে আমি আবারও যে জিনিসটা বারো বলছি সেটা হলো আমাদেরকে একটা সিগন্যাল দেওয়া যে তারা ইউএসটিআর এর সাথে এবং ইউএস গভর্নমেন্টের সাথে যে আলোচনাগুলো হচ্ছে, আই এম প্রিটি কনফিডেন্ট তারা তাদের পক্ষ থেকে অবজারভেশন দেওয়া হয়েছে। কিছু বিষয় হয়তো সেন্সিটিভ, আবার কিছু কিছু বিষয় যেগুলো বাংলাদেশের জন্য খুবই দরকার এবং খুব সহজ বাস্তবায়ন করা। তাহলে আমরা যদি ওই বিষয়টা দিয়ে যাই, যেমন আমদানি নীতি আদেশে যে ডবল টেস্টিংয়ের বিষয়গুলা, তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক পরীক্ষা করা হয় যেগুলোর অস্তিত্ব পৃথিবীতে নাই, এগুলো চেঞ্জ করা এবং ঝুঁকিভিত্তিক খালাল ব্যবস্থাপনা, পণ্য খালাল ব্যবস্থাপনা, যেটা ডব্লিউটিও প্রোটোকলে বলা হয়েছে। বাংলাদেশের মধ্যে 100% টেস্ট কেউ করে না। তো আমি আবারও ওই জিনিসটা বলছি যে আপনি ইন্ডিয়া, পাকিস্তান এদের চেয়ে আমাদের যদি কম্পারেটিভ অ্যাডভান্টেজটা আমরা বেশি নিতে চাই, তাহলে হচ্ছে এই রিফর্মগুলো যেগুলো চেঞ্জ করা খুব সহজ, এগুলো আমরা খুব দ্রুত সাথে চেঞ্জ করে আমরা একটা সিগন্যাল দিই। এবং আরেকটা বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যারিয়ার, যেটা হচ্ছে তারা বারবার হাইলাইট করতেছে। আমরা অ্যাকচুয়ালি দেখা যায় আমাদের অনলাইন সার্ভিস চালু করা হয়েছে, কিন্তু মানুষকে, ব্যবসায়ীদেরকে ঠিকই অফিসে যেতে হয়। সুতরাং যে সরকারের পক্ষ থেকে এই সরকারের পক্ষে এই বাস্তবায়ন করা খুব সহজ, যে কোনো সরকারি সার্ভিসের জন্য, আমদানি রপ্তানি সার্ভিসের জন্য একবার অফিসে যেতে হবে না।
এবং এটা বিদেশি ইনভেস্টরের জন্য, ফরেন ইনভেস্টরের জন্য একটা ক্লিয়ার সিগন্যাল যাবে। তো আমি আবারও যদি আপনার সাথে বলতে চাই, ইন্ডিয়া ও পাকিস্তান তারাও তাদের ব্যুরোক্রেসি বা এই বিষয়গুলো রয়েছে। আমাদের সামনে বিষয় হচ্ছে আমরা কত ফাস্ট এগুলোকে চেঞ্জ করতে পারি, রিফর্মগুলো করতে পারি। রিফর্মগুলো আজকে হোক আর 10 বছর করে 5 বছর করে আমাদের করতেই হবে, কারণ যতদিন যাবে, যদি আমরা কালকে করি আমরা একদিন পিছিয়ে যাব। সুতরাং এই ধরনের লিগ্যাল রিফর্মগুলো এগুলো বাস্তবায়ন করা আমাদের খুবই জরুরি। এবং আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যদি বাংলাদেশ একটা কাজ করে, সেটা হলো যে আমাদের আমদানি রপ্তানি সংক্রান্ত প্রায় 60+ গভর্নমেন্ট এজেন্সি রয়েছে এবং মোর দেন 100 লিগ্যাল বা কোয়াসি লিগ্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো এগুলাকে চেঞ্জ করা অনেক সময় সাপেক্ষ। যদি সরকার নতুন একটা অ্যাক্ট করে, যেটা আমরা প্রস্তাব করেছি বা চিন্তা করছি, সেটা হল ইলেকট্রনিক ট্রেড ফেসিলিটেশন অ্যাক্ট, যার মাধ্যমে আমদানি রপ্তানি সংক্রান্ত সকল ধরনের ইন্টারভেনশনগুলো অনলাইনের মাধ্যমে হবে। এবং এখন বাণিজ্য মন্ত্রণালয় কী করে, যেটা বাণিজ্য মন্ত্রণালয় যদি কোনো কৃষিপণ্য আমদানি করতে চায়, তাহলে সে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যাকশনকে বা বিএসটিআইকে সে ইনস্ট্রাকশন দিতে পারে, সে এনফোর্স করতে পারে না। তাহলে এই ধরনের একটা নতুন অ্যাক্ট বাণিজ্য মন্ত্রণালয়কে একটা পাওয়ার দিবে, সেই সব এজেন্সিগুলোকে অ্যাকোমোডেট করে যে ট্রেড ফেসিলিটিং মেজারগুলো সে খুবই দ্রুত ইমপ্লিমেন্ট করতে পারে, যেটা ইন্ডিয়া পাকিস্তান হয়তো এগুলো চিন্তা করবে না। সুতরাং এর মাধ্যমে আমরা একটা সিগন্যাল দিতে পারি যে উই আর মোর অ্যাডভান্স টু অ্যাকসেপ্ট দ্য হায়ার অর্ডার রিফর্ম। পরিবর্তনের যে জায়গাগুলো আছে, অর্থাৎ নতুন যে আলোপিত শুল্ক হবে, তার জন্য বাংলাদেশ আসলে এক মুহূর্তে কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই চ্যালেঞ্জগুলো আসলে বাস্তবায়নের জন্য কতটুকু বড় হতে পারে? চ্যালেঞ্জগুলো বাস্তবায়ন আসলে কতটুকু বড় হতে পারে, এটা ডিপেন্ড করবে সরকার যদি আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে একটা সময় চেয়ে নেয় যে আমি শর্ট টার্মে আমি এই ধরনের এই কয়েকটা 4-5টা বিষয় এখন বাস্তবায়ন করছি, লং টার্মে আমি হয়তো আরও কয়েকটা বিষয় বাস্তবায়ন করবো। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো কনফিডেন্সে নিয়ে আসা। এবং আপনি জানেন যে বডি ল্যাঙ্গুয়েজ বা আলোচনার ক্ষেত্রে, ডিসকাশনের ক্ষেত্রে একটা জিনিস শো করা যে আমরা আসলে জেনুইনলি আমরা চাই এই চেঞ্জগুলো করতে। তো সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে এগুলো বাস্তবায়ন করা। সর্বশেষ, অনেকগুলো চাপের উপর কিন্তু সারা পৃথিবীতে এখন বাণিজ্যের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাশিয়ার উপরও কিন্তু চাপের কথা বলা হচ্ছে। আপনারা যে জায়গায় আছেন, অথবা আমাদের দেশের সাথে অন্যান্য দেশের বাণিজ্যের সম্পর্ক রয়েছে, এই শর্তগুলো যখন পূরণ করতে যাব, অন্যান্য দেশের বাণিজ্যের সম্পর্কে ঘাটতি দেখা দিতে পারে, সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা হতে পারে। সেটিকে আসলে আমরা কিভাবে সামাল দেব? আমি যদি এই বিষয়টা একটু অন্যভাবে বলি আপনাকে, যেমন আজকে আমরা কেন এই জায়গাতে আসলাম, আমাদের গত 30 বছর ধরে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কথা বলতেছি, কিন্তু আমরা দেখছি যত দিন যাচ্ছে আমাদের আরএমজিতে কনসেন্ট্রেশন আরও বেশি হচ্ছে। আমাদের কৃষিপণ্যের এক্সপোর্টের হিউজ পটেনশিয়াল আছে। তো আমরা যদি আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা করতে পারি, যেমন আমাদের একটা প্ল্যান রয়েছে 2021 সালের ভিতরে আমরা 150 বিলিয়ন, 2041 সালে 300 বিলিয়ন, কিন্তু আমরা কোন প্রোডাক্ট থেকে আসবে, কোন দেশ থেকে আসবে? তো আমি যেটা বলছিলাম, প্রেশারটা কমানোর জন্য এই মুহূর্তে আমাদের যদি আমরা ডেসপারেটলি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের দিকে যাই, তাহলে আমাদের পক্ষে যে এই ধরনের কেউ যে আমাদেরকে হঠাৎ করে, কারণ এই মুহূর্তে আমাদের সামনে একটা ইকোনমিক ডেঞ্জারাস পরিস্থিতি আমরা পড়ছি, কারণ 80% বা 84% আমাদের আরএমজি। যদি এটা 40% হতো, তাহলে আমাদের এত চিন্তা থাকতো না। সেজন্য আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো যে আমাদের পুরো এক্সপোর্ট পলিসিটা, যেটা আমরা 3 বছর পর পরে করি, আমরা দেখা যায় 3 বছর পরে এক্সপোর্ট পলিসি আমরা করি কোনো চেঞ্জ ছাড়া। তাহলে আমি 3 বছর পরে কেন করলাম? আগেরটা যদি আমি কপি পেস্ট করি, আমি একটু সময় নিচ্ছি। লেটেস্ট এক্সপোর্ট পলিসিতে 62টা রিকমেন্ডেশন বলা হচ্ছে টাইম বাউন্ড রিকমেন্ডেশন, কিন্তু সেটা সময় জুনের 2027 সালে, যেই সময় এক্সপোর্ট পলিসি শেষ। তাহলে এটা কোনো টাইম বাউন্ড রিকমেন্ডেশন হলো না। যদি আমরা আমাদের এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করতে পারি সত্যিকার অর্থে, তাহলে আমাদের পক্ষে এই ধরনের প্রেশারগুলো থেকে মুক্ত হয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করা সম্ভব হবে। পদ, আপনি যে আশাবাদটুকু ব্যক্ত করেছেন, আমরা আশা করছি সেই আশাবাদটুকু নিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে শুল্ক এবং অশুল্কের বাধা আছে, সেটি আসলে দূর হয়ে নতুন দিন দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।